হুমায়ুন কবির। গত কয়েকদিনে এই নামটা নিশ্চয়ই আপনি বহুবার শুনেছেন, কারণ একটাই, তার বিতর্কিত মন্তব্য। কখনো তিনি বলেছেন হিন্দুদের ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়ার কথা। কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। আবার কখনো বলছেন পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করার কথা। बाबरी मस्जिद बनाई, मैं गर्दन देने के लिए, शहीद होने के लिए मैं तैयार हूँ। কখনো নির্দল, কখনো কংগ্রেস, কখনো বা বিজেপি, আবার কখনো তৃণমূলের হয়ে লড়েছেন তিনি। গত 14 বছরে বহুবার তিনি বদলেছেন রং। তার রাজনীতিতে সঙ্গ দিয়েছে কেবল বিতর্ক। বহুবার পেয়েছেন একের পর এক শো কজ নোটিশ, তবুও থামেননি। তাই এবার ফের তৃণমূল থেকে সাসপেন্ড হলেন তিনি। হুমায়ুন কবির is suspended from the party. সত্যি কি বাবরি মসজিদ নাকি অন্য কোনো চক্রান্ত? ঠিক কি কারণে সাসপেন্ড হলেন তিনি? কেন বাবরি মসজিদ বানানোর জন্য এত তোড়জোড়? পাত্তা দিলেন না তৃণমূল সুপ্রিমোকেও। কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে? নাকি তৃণমূলের সাথেই রয়েছে কোনো গোটা প্ল্যান? আজ ইন্ডিয়া হুড ডিকোডে এক এক করে তুলে ধরব সমস্ত তথ্য। সালটা 2011। রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের সরকার গঠন করলেও তখন মুর্শিদাবাদে চলত একছত্র কংগ্রেস। বলা ভালো অধীর রঞ্জন চৌধুরীর দাপট। আর তার অধীনে মুর্শিদাবাদের রেজিনাগড় বিধানসভায় কংগ্রেসের হয়ে নির্বাচন জেতেন শেখ হুমায়ুন কবির। এরপর সালটা 2012। বছর ঘুরতে না ঘুরতেই পাল্টে গেল খেলা। নভেম্বর মাসে হঠাৎ করে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হুমায়ুন কবির। দলে নিয়েই তাকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রীর পদ দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল মুর্শিদাবাদের কংগ্রেস নেতা এবং তার প্রাক্তন পরামর্শদাতা অধীর চৌধুরীর ঘাঁটি নষ্ট করা। কিন্তু নিয়ম অনুযায়ী কোনো দলের হয়ে বিধানসভায় নির্বাচিত হওয়ার পর সেই দল ত্যাগ করলে খারিজ হয়ে যায় বিধায়ক পদও। ফলত দল বদলে মন্ত্রী হলে 6 মাসের মধ্যে ফের কোনো নির্বাচন কিংবা উপনির্বাচনে জিততে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। তাই 2013 সালে 23 ফেব্রুয়ারি তৃণমূলের হয়ে একটি উপনির্বাচনে লড়েন হুমায়ুন, কিন্তু হেরে যান। ফলত নিয়ম মেনে 6 মাস শেষ হওয়ার আগে 2013 সালের 18 মে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হুমায়ুন কবির। তবে তিনি জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করবেন। এরপর মন্ত্রিত্ব থেকে সরতেই মমতার নির্দেশে তাকে বহাল করা হয় মুর্শিদাবাদের কার্যকরী জেলার সভাপতি হিসেবে। এরপর সালটা 2014। সময়টা ছিল লোকসভা নির্বাচনে। আর নির্বাচনে লড়ার জন্য তৃণমূল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে। কিন্তু দেখা যায় একসময় মুর্শিদাবাদে অধীর ঘাটে ধ্বংস করার জন্য যে হুমায়ুনের ওপর বাজি ধরেছিলেন মমতা, এবার সেই বিশ্বাস তিনি হারিয়েছেন। কারণ মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রের কোনোটিতেই দল তাকে টিকিট দেয় না। জানিয়ে কিছুটা হলেও অভিমান করেন হুমায়ুন। তিনি আক্ষেপ করে বলেন, যে কংগ্রেসের খাস তালুকে তৃণমূলকে বিকল্প শক্তি হিসেবে চিনিয়েছি, সেখানেও শাসক দল যোগ্য না মনে করলে সে দলের থেকেই বা লাভ কি? তৃণমূলে প্রাপ্য সম্মান না পেলে এবার রাজনৈতিক সন্ন্যাস নেব। এরপর ওই বছরের জুলাই মাসে মুর্শিদাবাদের জেলা কমিটি থেকেও নাম বাদ যায় হুমায়ুনের, যার পর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে হুমায়ুনের। শুরু করে নিজের বিতর্কিত মন্তব্যের ধারা। প্রার্থী হতে না পেরে শুরু করে নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা। এরপর সালটা 2015। দল বিরোধী কাজের অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের মুর্শিদাবাদ জেলার কার্যকরী সভাপতি হুমায়ুন কবিরকে শোকজ করা হয়। দলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা এবং কয়েকটি ক্ষেত্রে অপমানজনক মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে দল। অন্যদিকে চুপ থাকেন না হুমায়ুনও। এবার সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, মুখ্যমন্ত্রীর স্বাদ হয়েছে, ভাইপোকে রাজা বানাবেন। পশ্চিমবঙ্গের মানুষ তার সেই স্বাদ পূর্ণ করবেন না। এই মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা উনি নির্ধারণ করতে পারেন না, নির্ধারণ করবেন জনগণ। ভাইপোকে রাজা বানানোর আশা পূরণ হবে না। এরপর দিনটা 2015 সালে 27 ফেব্রুয়ারি দল থেকে বের করে দেওয়া হয় হুমায়ুন কবিরকে। আর এই বহিষ্কারের নির্দেশিকা 6 বছরের জন্য বহাল থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়। ফলত পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছুটা থিমিয়ে পড়ে হুমায়ুনের রাজনৈতিক কেরিয়ার, কিন্তু থেমে যায় না। 2016 সালে রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে, হুমায়ুন রেজিনগর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে টেবিল চিহ্নে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি হেরে যান। এরপর 2017 সালে তাকে ফের দলে টেনে নেন সেই অধীর রঞ্জন চৌধুরী, যার হাত ধরে শুরু করেছিলেন নিজের রাজনৈতিক যাত্রা, যার টিকিটে তিনি জিতেছিলেন নিজের প্রথম বিধানসভা আসন।
দলে ফেরার পর অধীরের ছায়ার সঙ্গী হয়ে ঘুরতে থাকে হুমায়ুন। অধীরও তাকে নিয়ে সমস্ত সভায় যাওয়া শুরু করেন। কিন্তু বছর ঘুরতেই ফের হঠাৎ করে কংগ্রেস ত্যাগ করেন হুমায়ুন। আর 2018 সালে ফের নেন দল বদলের সিদ্ধান্ত। আর এবার দিলীপ ঘোষের হাত ধরে 26শে জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর সালটা 2019। সারা দেশের মতন পশ্চিমবঙ্গেও শুরু হয় লোকসভা নির্বাচনের প্রস্তুতি। আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে হুমায়ুন কবিরকে। প্রার্থী হয়ে নানানভাবে হাত পা ছুঁড়লেও ব্যালট বক্সে মুখ থুবড়ে পড়ে হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস উভয়ের কাছে হেরে তৃতীয় স্থান লাভ করেন তিনি। কিন্তু ততদিনে দল পাল্টানো যেন নেশায় পরিণত হয়েছে হুমায়ুনের। বিজেপির টিকিটে হারার পরেই ধীরে ধীরে দলের সাথে যেন তিক্ত হতে থাকে সম্পর্ক। আর ওই বছরের শেষে বিজেপির নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিজেপি ছাড়েন তিনি। এরপর সালটা 2020। বিজেপি ছেড়ে বছরও ঘোরেনি। 7ই অগস্ট নিজের পুরনো দল তৃণমূলেই যোগ দেন হুমায়ুন। বলেন, তৃণমূল ছেড়ে ভুল করেছিলাম, পুরনো দলেই ফিরছি। যতদিন রাজনীতি করব দিদি আমার নেত্রী, তার কথা মতোই কাজ করব। তবে এবার যেন দলে ফিরলেও সে আগের প্রতিপত্তি ছিল না হুমায়ুনের। কারণ দল ছেড়ে কংগ্রেসে যোগদান, তারপর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া, আবার ঘুরে ফিরে তৃণমূলে ফিরে আসা যেন রেজিনগর এবং শক্তিপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ ভালোভাবে মেনে নিতে পারছিলেন না। যার ফলে বিভিন্নভাবে তাকে অবহেলা করা হয়। চলতে থাকে কটাক্ষের তীর। এমনকি তাকে আহ্বান জানানো হয় না বিভিন্ন কর্মী সভায়। এছাড়াও কখনো লেগে থাকতো স্থানীয় বিধায়কের সঙ্গে কমিটি গঠন নিয়ে বিবাদ, কখনো বা লড়াই বাঁধত বিরোধী গোষ্ঠীর পঞ্চায়েত প্রধানের সঙ্গে। আবার কখনো বা দেখা গিয়েছে স্থানীয় বিধায়ক রবিউল আলমের সঙ্গে জমি বিবাদে জড়াতে। তবে এত কিছুর পরেও 2021 সালে দল তাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা ক্ষেত্রে লড়ার জন্য। আর এবারে দীর্ঘদিনের প্রচেষ্টায় 2011 সালের পর ফের 2021-এ করে দেখালেন হুমায়ুন। কংগ্রেসের পর এবার তৃণমূলের হয়ে জিতলেন বিধানসভা নির্বাচন। ফলত দলের শীর্ষ নেতৃত্বের আস্থা যেমন অর্জন করেন তিনি, পাশাপাশি সম্পর্ক হয় আরো মজবুত। কিন্তু মাস ঘুরতেই ফের শিরোনামে আসেন হুমায়ুন। আর কারণ সেই আগের মতো নিজের দলের কর্মী নেতাদের বিরুদ্ধে কটাক্ষ হুমকি। ফলত 2021-এর 30শে জুলাই ফের তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয় হুমায়ুনকে। তারপরেও চলতে থাকে পার্টির সাথে বিভিন্ন ধরনের সমস্যা, ব্লক অথবা জেলা সভাপতি ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধ, ক্ষমতার ভাগাভাগি এবং আসন নিয়ে বিভিন্ন ঝামেলা। এমনকি দলের বিরুদ্ধে গিয়ে করেন নির্দল প্রার্থীর হয়ে প্রচার। এরপর সালটা 2024। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে প্রার্থী করা হয় ইউসুফ পাঠানকে। আর ফের দল পরিবর্তনের হিড়িক তোলেন হুমায়ুন কবির। সরাসরি তৃণমূল নেতৃত্বকে হুমকি দিয়ে বলেন, পাঠানকে না সরালে নাকি নির্দল হয়ে লড়বে হুমায়ুন। এমনকি শীর্ষ নেতৃত্বের আদেশ অমান্য করে জানিয়ে দেন পাঠানের হয়ে তিনি কোনো প্রচার করবেন না। এরপরে মে মাসে তিনি করে বসেন এক ভয়ানক মন্তব্য। বলেন, তোমরা 30%, আমরা 70%। 2 ঘন্টার মধ্যে তোমাদের ভাগীরথী নদীতে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি থেকে সরে যাব। কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। কারণ নাম না নিলেও এটা যে হিন্দুদের উদ্দেশ্যে বলা হয়েছিল সেই আভাস পাওয়া যায় স্পষ্টতই। ওই বছরের 9ই অগস্ট আরজিকর মামলা নিয়ে সারা রাজ্যের পাশাপাশি যখন সারা দেশে উত্তাল, তখন ফের নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে হাজির হন হুমায়ুন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক দিতে থাকেন হুঁশিয়ারি, চলে ধমক চমক, যার ফলে তার বিরুদ্ধে করা হয় এফআইআরও। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? ভুলভাল বিতর্কিত নানান মন্তব্য, তৃণমূল নেত্রীর নির্দেশ না মানার কারণে দলের তরফ থেকে করা হয় আবারও শোকজ। এরপর বছরটা 2025। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আসাদুদ্দিন ওইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলমিনি অর্থাৎ মিমে যোগদানের প্রস্তাব দেওয়া হয়। তবে এবার দল বদল না করে তৃণমূলেই থাকার সিদ্ধান্ত নেন হুমায়ুন। তবে দলের প্রতি আনুগত্য দেখালেও দলের সাথে ক্রমশ দূরত্ব বাড়ছিল হুমায়ুনের। আর তার মূল কারণ ছিল তৃণমূল সুপ্রিমো সহ একাধিক শীর্ষ নেতার বারংবার বারণ সত্ত্বেও বিতর্কিত মন্তব্য করা। তবে 22শে নভেম্বর দলের সাথে নিজের সম্পর্কের কফিনে শেষ পেরেক পোতেন হুমায়ুন কবির।
বলেন একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করতে চাই। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, আর যার পরেই রাজ্য রাজনীতিতে পড়ে যায় আলোড়ন। চলতে থাকে বহু তর্ক বিতর্ক, তৃণমূলের অন্দরে চলতে থাকে বিবাদ। অবশেষে 4 ডিসেম্বর কলকাতায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফেরহাদ হাকিম। Humayun Kabir is suspended from the party. এরপরে হুমায়ুন কবির জানান তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তাকে খুন করা হতে পারে। তিনি এও জানান তিনি বাবরি মসজিদ করেই ছাড়বেন এবং নিজের দল ঘোষণা করবেন। তিনি বলেন আগামী 22 ডিসেম্বর নতুন দল গঠন করব, 135টি আসনে প্রার্থী দেব। 135 सीट में नहीं कंटेस्ट। এরপর ওই দিনই তার এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। তবে এই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট, বরং জানিয়ে দেয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়। ফলত জোর কদমে শুরু হয় বাবরি মসজিদ তৈরির শিলান্যাস অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয় সৌদির ধর্মগুরুদের, করা হয় বিশাল মঞ্চ, হয় বিরিয়ানির প্রস্তুতিও। এরপর দিনটা 6 ডিসেম্বর সকাল 11টার পরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। এমনকি হুমায়ুনের সভাস্থলে মাথায় করে ইট নিয়ে সংখ্যালঘু জনতা ভিড় জমান। দুপুর 12টায় শুরু হয় শিলান্যাসের মূল অনুষ্ঠান। বলা যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে হয়ে গেল বাবরি মসজিদের শিলান্যাস। এই পরীক্ষায় উত্তরে গেলেন হুমায়ুন কবির। এই দিন এক বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন মসজিদ নয়, চক্রান্তে পা দেওয়ার কারণে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে কোন চক্রান্তের কথা বলছেন কুণাল ঘোষ? আদতে কি একটা গিমিক এই বাবরি মসজিদ আদৌ কি তৈরি হবে? কারণ এখনো মেটেনি জমি বিবাদ। প্রথমে যে জমিতে তিনি করবেন বলে ঠিক করেছিলেন সেই জমিকে হঠাৎই ঘিরে ফেলেন সেই জমির মালিক। এরপর যেখানে শিলান্যাস অনুষ্ঠান করা হয় সেটি মেরে কেটে 1.5 থেকে 2 কাঠা জমি। কিন্তু এই মসজিদের জন্য দরকার পড়বে প্রায় 25 বিঘা জমি। কারণ হুমায়ুন কবির জানিয়েছেন এই মসজিদ কোনো সাধারণ মসজিদ নয়, একটি বৃহৎ প্রকল্প, যেখানে মসজিদের পাশে গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ আরো অনেক কিছু। তাহলে কি একদিকে তৃণমূল বলছে হুমায়ুন বিজেপির হয়ে কাজ করছে, এতে বিজেপিরই লাভ হবে, অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূলকে হিন্দু ভোট পাইয়ে দিতেই নাকি গোটা গেম খেলছে হুমায়ুন। কারণ যতই গরম দেখান ফের তৃণমূলে ঢোকারও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। জানিয়েছেন নির্দল হয়ে রেজিনগর আর বেলডাঙ্গায় লড়বেন, লড়ে জিতে ফের জামাই আদর খেয়ে তৃণমূলে ঢুকবে। অর্থাৎ এখানেই কি স্পষ্ট নয় হুমায়ুন আর তৃণমূলের গোটা গেম? এ নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।